নমস্কার। সর্বপ্রথম বিশ্বের শান্তিপ্রিয় সমস্ত জনগণকে আমি জানাই আমার শ্রদ্ধা, আর সারা বিশ্বের যারা সন্ত্রাসী, তালিবানি, জেহাদি গোষ্ঠী তাদেরকে জানাই আমার ঘৃণা। আজকে দুটো কথা না বলে পারছি না। আপনারা নিশ্চয়ই খবর পেয়ে গেছেন, বাংলাদেশের যে বর্তমান সরকার চলছে এবং যাদের দ্বারা সরকার পরিচালিত হচ্ছে, মূলত তারা কিন্তু পাকিস্তানি দালাল, যাদের হটাবার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনকে বাজি রেখেছিলেন এবং যে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ তৈরি করবার জন্য ভারতবর্ষের প্রচুর সেনারা শহীদ হয়েছিল। আমি সেই সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু সেই সোনার বাংলা আজ যে আবার পাকিস্তান এইভাবে কবজা করবে, এটা আমরা কিন্তু কখনো ভাবতে পারিনি। আপনারা কিছু খবর শুনে রাখুন। আপনারা দেখেছেন একজন ইসকনের সন্ন্যাসী, যিনি চেয়েছিলেন আমাদের সনাতন হিন্দু ধর্মের সমস্ত গোড়ামিকে ভেঙে ফেলে রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরিভক্ত যে যেখানে আছে সমস্ত বর্ণকে একত্রিত করে তৎসহ বাংলাদেশের যারা ধর্মীয় সংখ্যালঘু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, সবাইকে একত্রিত করে এই তালিবানি জেহাদি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য তিনি বার্তা দিয়েছিলেন। তার জন্য তাকে গ্রেফতার করা হল, কিন্তু তাকে জামিন আর দেওয়া হচ্ছে না। এমন ধারায় তার বিরুদ্ধে কেস করেছে, দেশদ্রোহিতা কেস, তারপরে আরো কি কি ধারা লাগিয়েছে। এই ইউনূস সরকার তার যা ইচ্ছা তাই করছে। আপনাদের প্রশ্ন যে কেন এক মাস পিছিয়ে গেল আমাদের প্রভু, চিন্ময় প্রভু মহারাজকে তার জামিন শুনানির জন্য? জামিন হবে কি না হবে সে তো দূরের কথা, শুনানিটাই হলো না। আমরা যে দেশেই বাস করি না কেন, রাজনৈতিক যে দল আসুক না কেন, তারা অন্যায় অত্যাচার করলে সেই দেশের যে বিচার বিভাগের প্রতি একটা আস্থা সকলের থাকে। যেমন পশ্চিমবাংলার সরকার যেভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এবং হিন্দু সম্প্রদায়দের বাড়ি বাড়িতে গিয়ে ভোটের আগের দিনে হুমকি দিয়ে তাদের হারবাদ বাহিনী পাঠিয়ে, তাদের সেই লুঙ্গি বাহিনী পাঠিয়ে তারা যাতে ভোট দিতে না যায়, প্রাথমিকভাবে সেটা কাজ করে। দ্বিতীয়ত যাতে পোলিং হতে সেখানে ব্যাঘাত ঘটানো যায়, অর্থাৎ বিরোধী পক্ষের কোনো পোলিং এজেন্ট সব বুথে যেন তারা না দিতে পারে। তৃতীয়ত ভোট গণনার ক্ষেত্রে যে কারচুপি, এটা পরপর আমরা দেখে আসছি। আপনারা জানেন, কাউন্টিং এজেন্ট দেওয়ার বাধা থেকে আরম্ভ করে এবং বিরোধী দল কোথাও কোনো মিটিং মিছিল করতে চাইলে কখনো পুলিশ পারমিশন দেয় না, কিন্তু আমাদের কোর্ট থেকে পারমিশন দেয়। কোর্টের উপর একটা ভরসা আছে, বিচার বিভাগের উপর একটা ভরসা আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আমরা জানি তারা নিরপেক্ষ এবং উকিল বাবুরা ওকালতি পাশ করেন, লয়ার তারা দাঁড়াবেন, প্রত্যেকের পক্ষেই তারা দাঁড়াতে পারেন। যিনি খুনি আসামি, যিনি ফাঁসি হয়ে যাবে, তার পক্ষেও উকিল পাওয়া যায়। এটা হচ্ছে তার ডিফেন্স, তার কথা বলার জন্য। এটাই হচ্ছে ল। সারা পৃথিবীতে এই ল অনুপাতেই মানুষ চলে থাকে।
কিন্তু শুনুন শুনুন ওই কালো পোশাকধারী বাংলাদেশের উকিলগুলোর কথা। আপনারা একবার ভাবুন যে কতটা ঔদ্ধত্য, কতটা জানোয়ার হলে, কতটা পাশবিক হলে আজ বাংলাদেশের উকিল সমাজ তারাই কথা বলতে পারে। কথাগুলো আগে শুনুন। ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোসরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। শুনলেন তো, চিন্ময় প্রভুর হয়ে যদি কোনো উকিল ওখানে দাঁড়ায় তাহলে তার খবর হবে। এবং যারা আগে দাঁড়িয়ে ছিলেন যে উকিল বাবুরা, তাদের বিরুদ্ধে মার্ডার কেস পর্যন্ত দেওয়া হয়েছে, খবর আসছে, এবং তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা কোন প্রশাসন? সুপ্রিম কোর্ট কি বাংলাদেশের চোখ বন্ধ করে বসে আছে? ওই উকিল বাবুদের কি সুমোটো কেস করে অ্যারেস্ট করতে পারে না? নাম্বার 1 কোশ্চেন, তাহলে কতটা তালিবানি জিহাদি সন্ত্রাসী হলে এইভাবে একটা দেশ পরিচালনা করা যায়? কেন হবে না? এরা তো সেই পশ্চিম পাকিস্তানের দালাল, যারা আমার জাতির পিতাকে খুন করেছিল, সব অংশে নিধন করতে চেয়েছিল। তারাই তো ক্ষমতায় এসেছে। ছাত্র আন্দোলনটা তারা কবজা করে নিয়েছে, নিয়ে ছাত্রদের তারাই মেরেছিল, মেরে দোষ চাপিয়ে দিল হাসিনা সরকারের উপরে। অবাক হয়ে যাবেন শুনলে, বাংলাদেশের 14টি মুসলিম সংগঠনের বড় বড় নেতা বর্তমান চীনে। চট্টগ্রামে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ এসে ভিড়েছে 1971 সালের পরে। এই প্রথম পাকিস্তানের জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এলো। শোনা যাচ্ছে প্রচুর অস্ত্র তারা জাহাজে ভর্তি করে নিয়ে এসেছে, যাতে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে নামতে সক্ষম হয়। পাকিস্তানের যিনি ডেপুটি হাই কমিশনার, রাষ্ট্রদূত, তার সঙ্গে খালেদা জিয়ার মিটিং হচ্ছে। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে জামাতের যিনি লিডার, তার সঙ্গে মিটিং হচ্ছে। আপনারা ভাবতে পারেন চীন এবং পাকিস্তান তারা এই সুযোগে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে। তারা চাইছে বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে নামুক। এমনকি ওখানকার একজন বিএনপি নেতা রুহুল কবির রিজভি, তিনি বলেছেন, বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা এই 3টি দাবি করছি, ওটা আমাদের নবাবের। নবাব সিরাজউদ্দৌলা ওখানে ছিলেন, ও 3টি আমাদের। কত বড় ঔদ্ধত্য হলে এই ধরনের কথা বলতে পারে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি। তবে আপনারা বলবেন, ভারত সরকার বসে বসে কি করছে? কেন বর্ডার খুলে দিচ্ছে না? সবাইকে কেন ঢুকতে দিচ্ছে না? দেখুন, পাকিস্তানের আইএসআই গুপ্তচর এবং ওখানকার সন্ত্রাসীরা যেভাবে কাশ্মীর হয়ে ঢুকে থাকে, আজকে যদি হঠাৎ বর্ডার খুলে দেওয়া হয়, তুলসীর মালা পরে, টিকি রেখে, গেরুয়া পরে, হিন্দু সেজে, শাখা হাতে নিয়ে তারা যে ঢুকে পড়বেন না, এটা আপনারা কি করে ভাবছেন? আপনারা ভাবুন, কথাগুলো খুব ভালো করে ভাবুন। ভারতবর্ষ বসে নেই,
ভারতবর্ষ কি করবে সেটা তারা চিন্তিত। তারা ভাবছে কি করলে সমস্ত মানুষগুলোকে বাঁচানো যায়। আর কেনই বা বাংলাদেশের হিন্দুরা ও দেশ ছাড়বে? ও দেশটা তার দেশ, তার জন্মভূমি, তার মাতৃভূমি। আমি অসীম সরকার বলছি, আমি চাইব সমস্ত হিন্দু যেন বাংলাদেশে নিরাপদে বাস করতে পারে। সারা পৃথিবীর শান্তিপ্রিয় সমস্ত দেশ, তার রাষ্ট্রসংঘ কিসের জন্য হয়েছে? সেখান থেকে শান্তি সেনা কেন পাঠানো হচ্ছে না? কিসের জন্য এটা তৈরি হয়েছে? সেখান থেকে শান্তি সেনা পাঠিয়ে বাংলাদেশের শান্তি ফেরানো হোক। যদি কোনো অশুভ শক্তি সেখানে কালো হাতের থাবা বসাতে চায়, তাদের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। আমার এটাই প্রার্থনা। কেন হিন্দুরা তারা তাদের মাতৃভূমি, তাদের জন্মভূমি ত্যাগ করবে? আর ত্যাগই যদি করতে হয়, এমন পরিস্থিতি যদি হয় আমার 3 কোটি হিন্দু সেখান থেকে চলে আসতে হয়, তাহলে ভারত সরকার তার দায়িত্ব নিক এবং ভারত সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে, তাদের ভারতের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবে। সিএতে তো লেখাই আছে, ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে যারা ভারতে এসেছে তারাই তো ভারতের নাগরিকত্ব পাবে। তাহলে ওরাও তো আজ ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন। একটা ফ্যামিলির 8 জন সদস্যকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছে। রাত হলেই সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু এরিয়াতে তারা ঘুমাতে পারছে না। কখন কখন ওই সন্ত্রাসীরা এসে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেবে, দোকানপাট পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। আর যদি আমার 3 কোটি হিন্দু দেশে আনতেই হয়, তাহলে তোমার যারা ভারত ভাগের ফলে যে মুসলমানগুলো ভারতে রয়ে গেছে, যারা এখানকার ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করতে চেষ্টা করছে, সেই মুসলিম ভাইদেরও বাংলাদেশে নিয়ে নাও। তোমরা ওখানে আজান দাও, 10টা করে মাইক টানাও, আপত্তি কিসের? আমরা এখানে হরিনাম করব, হরকৃষ্ণ নাম করব। এই জনবিনিময়ের কথা বলেছিলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি বলেছিলেন হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করা কখনো সম্ভব নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মুসলমান এমন একটি ধর্ম যারা নিজেদের ধর্ম আচরণ করেই শুধু সুখী নয়, অন্যের ধর্মকে তারা ধ্বংস করতে চায়। তাদের সঙ্গে বসবাস করা যায় যদি কিনা তাদের ধর্ম গ্রহণ করে, তাহলে সেই বসবাস করতে পারে। আজকে ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেকুলারিজম। ভারতবর্ষে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই একসঙ্গে ভারতবাসী বসবাস করি। আজকে মুসলমান ভাইরা তারা সংখ্যালঘু আছে, তারা 25% বা 30% যা বলেন আছে, তাই ভারতবর্ষ সেকুলার আছে। ওরা 51% থাকলে যেদিন হবে সেদিন ভারতবর্ষ ইসলাম রাষ্ট্র ঘোষণা করবে, মনে রাখবেন। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে প্রার্থনা করছি এবং ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিবেদন করছি, আপনারা অতি সত্বর ইমিডিয়েটলি যা হয় একটা করুন। যারা ভারতকে শত্রু দেশ মনে করছে, যখন তখন ভারতের বিরুদ্ধে তারা যা ইচ্ছা তাই স্লোগান দিচ্ছে, ভারতের জাতীয় পতাকা পদদলিত করছে, আমরা এখনো বসে বসে কি দেখছি? আমরা চাই না যে ভারতবর্ষে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হোক, এটা আমরা চাই না। কিন্তু ভারতের মাটিতে থেকে যদি কেউ বাংলাদেশকে সাপোর্ট করে, তাহলে তার জায়গা কিন্তু ভারতে নেই। আমি ধন্যবাদ জানাই আমার
সতীর্থ নওশাদ সিদ্দিকী ভাইকে। তিনি তার একটা মাত্র তিনি বিধায়ক, বাপের বেটা তিনি, তথাপিও তিনি বাংলাদেশ হাই কমিশনারে গিয়ে বুকের পাটায় বল নিয়ে, তার দল নিয়ে, আইএসএফআই দল নিয়ে তিনি সেখানে বিরোধিতা করেছেন প্রতিবাদের সুরে, কঠোরভাবে, যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার চলবে না। ডেপুটেশন দিয়েছেন, ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শান্তি রক্ষা বাহিনী পাঠানো হোক। ওইভাবে পাঠানো যায় না। ভারত কখনো শান্তি রক্ষা বাহিনী পাঠাতে পারে না। শান্তি রক্ষা বাহিনী তখনই যায় যদি বাংলাদেশ চায় দুই দেশ একত্রিত হয়ে, তখন পাঠানো যায়। আর পাঠাতে পারে কারা? রাষ্ট্রসংঘ পাঠাতে পারে। এটা ভারতের প্রধানমন্ত্রী শান্তি রক্ষা বাহিনী পাঠাতে পারে না। ওই অশান্তদের, সন্ত্রাসীদের, তালিবানিদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করতে পারে ভারত। তেমন পরিস্থিতি হলে আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, বাংলাদেশের আমাদের মা বোনরা, মাসি পিসিরা, আমাদের যারা এখন ওরা রয়েছে রক্তের সংস্পর্শ, যাদের সঙ্গে আমরা ভুলতে পারি না, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, আমি জানি না কখন কোথায় সেই অত্যাচারের প্রতিবাদের প্রতিধ্বনি অগ্নিগর্ভ হয়ে উঠবে কি না। সেদিন ভারত বাংলাদেশ বর্ডার বনগাঁতে শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমার সতীর্থ এমএলএ বর্গ, তৎসঙ্গে সনাতনীরা সবাই গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। যদিও আমি থাকতে পারিনি, আমি উড়িষ্যা ছিলাম, সেখানে আমি আগেই বলে গেছি, উড়িষ্যাতে আমি ছিলাম মালকানগিরিতে। সেখানে আমার বিধানসভা থেকে যা লোকজন পাঠানোর দরকার আমি পাঠিয়ে দিয়েছি। আপনারা সারা বিশ্বের সনাতনীরা প্রতিবাদ করুন। শুধু সনাতনী নয়, যেমন ব্রিটিশ পার্লামেন্টে তারা সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ একত্রিত হয়ে এর নিন্দার ঝড় তুলেছে। সারা পৃথিবীতে নিন্দার ঝড় উঠুক। চীন এবং পাকিস্তান তারা চাইছে বাংলাদেশে ওরা এসে ঘাঁটি গেড়ে বসে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেবার। আমি বলে দিচ্ছি, ওরা যেন মনে রাখে, এই ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি সরকার এসেই কিন্তু পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। সেই 56 ইঞ্চি বুক নিয়ে এখনো কিন্তু মাননীয় শ্রদ্ধেয় বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী তিনি রয়েছেন। ভারতীয় জনতা পার্টি আসার পরে ভারত যে স্বনির্ভর হয়েছে, আমরা বাইরে থেকে অস্ত্র কেনার প্রয়োজন হয় না। আমরা এখন অস্ত্র বাইরে বিক্রি করতে পারি। আমরা বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। অর্থনৈতিক কাঠামো আমাদের এত শক্ত হয়েছে। আপনারা সবাই একত্রিত হন। আপনি তৃণমূল করেন কি, কংগ্রেস করেন কি, সিপিএম করেন কি, বিজেপি করেন, এটা বড় কথা না। আজ হিন্দুদের উপর এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, যদি আপনি এর প্রতিবাদ না করেন তাহলে আপনার চাইতে বেঈমানের জগতে আর কেউ নেই বলে আমি মনে করি। নমস্কার, সবাই ভালো থাকবেন। এই প্রতিবাদের ঝড় উঠুক, এটাই আমি চাই। হরি বল।